শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। আমি আলিয়া আক্তার, পলি বাংলা ইনস্ট্রাক্টর অফ চলশিখ। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো এবং চলশিখের সাথে আছো। হাজির হয়ে গেছি অনেক অনেক দিন পর 2025 সালে প্রথম বাংলা প্রথম পত্র লাইভ ক্লাস নিয়ে। আশা করছি সবাই দ্রুত জয়েন হয়ে যাবে এবং জয়েন হওয়ার পরপরই জানিয়ে দিবা কি অবস্থা, কেমন আছো, কে কোথা থেকে জয়েন করছো। পাশাপাশি আরও একটি কাজ করবে, লাইভটা অনেক বেশি শেয়ার এবং তোমার ফ্রেন্ডদেরকে লাইভে মেনশন করে দিবা। একটু চেক করে নিব এই মুহূর্তে অলরেডি আমাদের সাথে কারা যুক্ত হয়ে গেছে, এবং যারা যুক্ত হয়ে গেছে তারা অবশ্যই লাইভটা অনেক অনেক বেশি শেয়ার করে দিবা আশা করছি, এবং তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা যেন তারাও আমাদের সাথে দ্রুত জয়েন হয়ে যেতে পারে এবং আমরাও ক্লাসটা দ্রুত শুরু করে দিতে পারি। ওকে, আচ্ছা, অনেকেই সালাম জানিয়েছো, সবার সালামের উত্তর একসঙ্গে দিয়ে নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। তোমাদের কি অবস্থা বলো? আর কে কয়টা শেয়ার দিয়েছো অবশ্যই আপুকে কমেন্ট করে জানিয়ে দিবা, আজ জানো তোমাদেরকে অবশ্যই থ্যাঙ্কস বলতে পারি। ওকে, সাদিয়া আক্তার শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যারা জয়েন যুক্ত আছো তারা লাইভটা কি করবে, অনেক বেশি শেয়ার দিবা। হ্যাঁ, অনেক অনেক দিন পর, হ্যাঁ 2025 সালে আমরা এই প্রথম ক্লাস করছি বাংলা ফার্স্ট পেপার। সবাইকে আমাদের নববর্ষের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। রাজশাহী 4টা শেয়ার করেছো মাত্র, অনেক কম। আচ্ছা, ক্লাস স্টার্ট করবো তার আগে একটু কথা বলবো তোমাদের সাথে। তার আগে তোমাদের সাথে যে কথা বলবো, তোমরা একটু ওয়েট করবো যে তোমরা একটু বেশি শেয়ার দিয়ে দাও, অনেকজন আমাদের সাথে জয়েন হয়ে যায়। কারণ আজকে খুবই সুপার ডুপার একটা ক্লাস হতে যাচ্ছে, যেহেতু তোমাদের অলরেডি জানানো হয়েছে যে আজকে সাজেশন ক্লাস হবে। কারণ আজকের ক্লাসে আমরা সিকিউ এবং এমসিকিউ সলভ করবো, এটা তোমরা সবাই জেনে গেছো। তো ট্রাই করো তোমার ফ্রেন্ডদেরকে ক্লাসে নিয়ে আসার, যেন তারাও একটু প্র্যাকটিস করতে পারে ক্লাসের মধ্য দিয়ে। তাই আমি বাজে কয়টা একটু সময় নেব, হ্যাঁ 2 মিনিট সময় নিচ্ছি। 2 মিনিট পর আমরা ক্লাসটা স্টার্ট করে দিব। হ্যাঁ, লাস্ট আমাদের 2024 সালে দেখা হয়েছিল এবং আজকে দেখা হয়ে গেল। ওকে, 2 মিনিট, জাস্ট 2 মিনিট সময় নিচ্ছি। এর মধ্যে বলো কে কিভাবে ফার্স্ট ইয়ারকে ওয়েলকাম করলা, পড়াশোনা কেমন চলছে, পড়াশোনা কি স্টার্ট করেছো? যেহেতু নতুন বছর পড়ে গেছে, নতুনভাবে নতুন উদ্যমে তোমাদের ক্লাস যেমন শুরু হবে আমাদের সাথে, ঠিক তেমনি তোমরা নিজেরাও নিজে থেকে ভালোভাবে শুরু করবে আশা করছি। তো যারা এখনও শুরু করো নাই তাদের বলবো যে শুরু করে দাও। আর যদি চাও আমাদের সাথে, আমাদের হাত ধরে চলবা, আমাদের সাথে শুরু করবা। তো এখনও ভর্তি চলছে, ভর্তি হয়ে যাও। ইনশাআল্লাহ 5 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে।
সেখানে নতুন রুটিন থেকে নতুন উদ্যমে নতুনভাবে সিলেবাস শেষ করবো আমরা ইনশাআল্লাহ, এবং পরীক্ষার আগে পর্যন্ত একটা ভালো প্রস্তুতি নিব। এটা তোমরা সবাই জানো, তোমাদেরকে বারবার বলাই হচ্ছে। তো যারা নিজেদের মধ্যে এরকম কনফিডেন্স আনতে পারো না যে আমি শুরু করতে পারছি না বা আমার এখনো এলোমেলো লাগছে, অনেক চিন্তিত আছো, তাদের বলবো যে তোমার পরীক্ষা যদিও এখনো 6 মাস দেরি আছে বা তার আগেও শুরু হয়ে যেতে পারে, বা তোমার প্রিপারেশন নিতে হবে আরও আগে থেকে, তোমাকে আরও আগে থেকে চিন্তা ভাবনা করতে হবে তোমার পরীক্ষা নিয়ে। সো তোমার উচিত হবে তুমি একটা সঠিক সিদ্ধান্ত নাও, যে অবশ্যই কোনো অফলাইন হোক অনলাইন হোক যে কোনো কোচিংয়ের সাথে অ্যাড হও, যাতে তুমি পড়াশোনাটা ভালোভাবে চালিয়ে যেতে পারো। এইচএসসি কিন্তু জটিল কুটিল একটা অধ্যায় বলা যেতে পারে লাইফের, এবং এখানে অনেকেই ঝরে পড়ে, অনেকেই ভালো কিছু করে। সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়ার জন্য এই জায়গাতে একটা ভালো ডিসিশন নেওয়াটা খুবই জরুরি। এই কারণে বলবো যে ট্রাই করো, যদি সম্ভব হয় তো আমাদের সাথে এখনও যুক্ত হওয়ার সুযোগ আছে। ক্লাস যেহেতু শুরু হয় নাই, যুক্ত হয়ে যাবো এবং আমাদের সাথে ক্লাস করে একটা ভালো প্রিপারেশন নিতে পারবা আশা করছি। তো আচ্ছা, এর মধ্যে অনেকেই হয়তো শেয়ার দিয়ে দিয়েছো। আচ্ছা, আমরা ক্লাসটা স্টার্ট করে দিই, তোমরা শেয়ার দিতে থাকো। দেখো, আজকে আমরা করব হলো এমসিকিউ ক্লাস, ঠিক আছে? আমরা আজকে শুরুতে প্রথমে এমসিকিউগুলো একটু দেখে নেব, আর আমি এমসিকিউগুলো একটু এলোমেলো করে সাজিয়েছি, ঠিক আছে, ইচ্ছা করে, যে গদ্য পদ্য মিলে হচ্ছে আমাদের আজকে এমসিকিউগুলো সাজানো হয়েছে, এবং এখান থেকে তোমরা সঠিক উত্তরটা কমেন্ট করে অবশ্যই জানাবা। আর যেগুলো জানো না সেগুলো ক্লাস থেকে জেনে যাবা, যেগুলো জানো সেগুলো তো প্র্যাকটিস করে নিজের অবস্থাটা বুঝতে পারবা। তো দেখো, প্রথমে যে প্রশ্নটা আছে, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরাই, এ চরণটি নীরব কেন বলতে কবির কেমন অবস্থা বোঝানো হয়েছে? অপশন কতে আমরা পেয়ে যাচ্ছি জীবন সম্পর্কে উদাসীনতা, খ ঘুমিয়ে থাকা, গ কাব্য ও গান রচনায় সক্রিয় না হওয়া, এবং ঘ শীতের চাদর মুড়ি দিয়ে থাকা। তোমরা যারা জানো এটা কমেন্ট করে জানিয়ে দাও যে সঠিক উত্তর এটার কোনটা হবে। আচ্ছা, অনেকেই বলছে ক এবং অনেকেই বলছে গ, একটু মিলিয়ে নাও। যারা দেখো, যারা সঠিক উত্তরটা মিলিয়ে নাও। কাব্য এবং গান রচনায় সক্রিয় না হওয়া, দেখো কাব্য এবং গান রচনাতে সক্রিয় হচ্ছিল না বলে মূলত কবির এই অবস্থাকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, তাহারই পরে মনে কবিতায় কে কবিকে বসন্তের বন্দনা গীত রচনা করতে বলেছেন? তাহারই পরে মনে, এখানে কবিতায় কে বলেছিল বন্দনা গীত, অর্থাৎ এই যে রচনাগুলো করতে কে বলেছিল? কবির স্বামী, ঋতুরাজন, কবির ভক্ত, নাকি মাঘের সন্ন্যাসী? কোনটা হবে সঠিক উত্তর? এটা হচ্ছে উত্তর ক। কেন বলছো গ? দুইয়ের হচ্ছে গ, ঠিক আছে। কবির ভক্ত, কবির যে ভক্তরা ছিল তারা তাকে রিকোয়েস্ট করেছিল। এর পরের প্রশ্নে চলে যাচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা জন্ম তারিখ কত? দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা জন্ম তারিখ কত? 25শে বৈশাখ 1268, 26শে বৈশাখ 1268, 30শে বৈশাখ 1268, 23শে বৈশাখ 1268। সঠিক উত্তর হবে 25শে বৈশাখ 1268। পরের প্রশ্ন, অপরিচিতা গল্প প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?
প্রগতি, পরিচয়, সবুজপত্র, শিখা, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তোমরা মনে রাখবা যে কোন কোন এমসিকিউগুলো এখানে পড়ানো হচ্ছে। এটা হচ্ছে প্রকাশিত হয়েছিল সবুজপত্র পত্রিকায়। পরের প্রশ্ন, অপরিচিতা গল্পে লেখক মূলত কি প্রকাশ করতে চেয়েছেন? দেখো, শিক্ষার গুরুত্ব, বাল্যবিবাহ রোধ, কুসংস্কার দূরীকরণ, নাকি তৎকালীন যৌতুক প্রথা, কোনটা হবে? চারের আচ্ছা 5 নম্বর প্রশ্নের উত্তর লিখো। 5 হচ্ছে ঘ। ওকে, ঠিক আছে। 5 হচ্ছে তৎকালীন যৌতুক প্রথা। এটা ছিল মূলত আমাদের গল্পের মূল বিষয়বস্তু, বা যেটা লেখক অ্যাকচুয়ালি বোঝাতে চেয়েছে, ফুটিয়ে তুলতে চেয়েছে। রবীন্দ্রনাথ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1848, 1841, 1856 নাকি 1861 জন্মগ্রহণ করেন? তার মানে তার ইংরেজি যে জন্মসাল সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। এই প্রশ্নটাতে ইংরেজি জন্মসালটা জানতে চাওয়া হয়েছে। তিনি 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। আর ইংরেজিটা কি আমাদের মনে আছে? একটু জানাও তো কমেন্ট করে, যারা ইংরেজি মৃত্যু সালটা মনে রেখেছো। ইংরেজি মৃত্যু সাল কে কমেন্ট করে? কেউ তো কমেন্ট করে না, একটু জানাও, একটু জানাও কার মনে আছে। 1940 না 1941, হ্যাঁ কাঠগোলাপ প্রিয়াসিনী সঠিক উত্তর দিয়েছে। 1941 সাল হলো মূলত তার ইংরেজি মৃত্যু সাল। এই যে দেখো পরের প্রশ্ন 1941, যারা এটা বলে দিয়েছো তারা সঠিক উত্তর দিয়ে ফেলেছ। প্রতিদান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? ক ধানক্ষেত, খ বালুচর, গ রাখালি, ঘ মাটির কান্না, কোনটা হবে সঠিক উত্তর? প্রতিদান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে? তাহলে প্রতিদান কবিতাটি কোনটি থেকে সংকলিত হয়েছে? বালুচর থেকে। হ্যাঁ বালুচর হবে সঠিক উত্তর। আচ্ছা না টাইপের প্রবলেম। যে হচ্ছে কারেক্টটা হচ্ছে বালুচর, ঠিক আছে, একটু টাইপ মিস্টেক হয়ে গেছে। পরের প্রশ্নটা একটু দেখো, প্রতিদান কবিতায় কবির উচ্চারণ কিসের বিপরীতে? প্রতিদান কবিতায় কবির উচ্চারণ কিসের বিপরীতে? প্রতিশোধ, প্রতিহিংসা, লোভ, আত্মত্যাগ নাকি হিংস্রতা, কিসের বিপরীতে কবি কথা বলেছেন? অন্য ফোন আছে আমারটা তো তাই। এটা সঠিক উত্তর ক প্রতিশোধ, প্রতিহিংসা। এটার বিপরীতে মূলত প্রতিদান কবিতায় উচ্চারণ করা হয়েছে, উচ্চারিত হয়েছে। প্রতিদান কবিতায় কবি কাটাবে কি দান করেছে? ফুল, ঘৃণা, বান নাকি ঘর?
দেখো ক তে কি বলছে ফুল, কাটা পেয়ে কবি কি দান করতে চেয়েছেন? আর একটু চার্জে দিয়ে যদি ব্যবস্থা করতেন। না হয় না এখনো ফুল, ঠিক আছে। এটার সঠিক উত্তর হচ্ছে ক। তারপরের প্রশ্ন দেখো বলছে যে কবি কাকে আপন করতে কেঁদে বেড়ান? যে তাকে পর করেছে, যে তাকে আপন করেছে, যে তাকে ভালোবেসেছে, নাকি যে তাকে আশ্রয় দিয়েছে? সঠিক উত্তরটা কমেন্ট করে জানিয়ে দাও। 11 নম্বর। কবি কাকে আপন করতে কেঁদে বেড়ান? যে কবিকে পর করেছে। সঠিক উত্তর তাহলে ক। পরের প্রশ্ন, যে কবির ঘুম কেড়েছে কবি তার জন্য কি করেন? মৃত্যু ফাঁদ তৈরি করেন, কণ্টক সজ্জা তৈরি করেন, দীঘল রজনী জাগেন, ঘর বাঁধেন। আশা করছি এই জায়গা থেকে সব প্রশ্নগুলো কিন্তু অনেক ইজি। হ্যাঁ, প্রতিদান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন পাওয়া মানে তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, যে এখান থেকে সব প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবা। যারা আসলে পড়েছে বা যারা পড়ে নাই তারা কিন্তু অনেক বেশি কনফিউজড হয়ে যাবে। সহজ সহজ বিষয়গুলোর মধ্যে কনফিউশনটা একটু বেশি তৈরি হয়। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে গ, দীঘল রজনী জাগেন। 13 নম্বর প্রশ্ন বলছে দেখো, রেড ক্রস কোন ধরনের সংস্থা? রেড ক্রস এটা হচ্ছে আমরা যে মানব কল্যাণ প্রবন্ধ পড়েছিলাম সেখানে আমরা পেয়েছিলাম। তো এখানে এটা কি ছিল? অর্থনৈতিক সংস্থা, সেবাধর্মী সংস্থা, বাণিজ্যিক সংস্থা, নাকি সামাজিক সংস্থা? কোনটা হবে সঠিক উত্তর? তেরো খ বলেছ। ওকে, জন্ম তারিখ মনে থাকে না, বাট মনে রাখা ট্রাই করতে হবে। এটা হচ্ছে খ, সেবাধর্মী সংস্থা। 14 বলছে লেখক বর্তমানে কোন ধরনের শব্দ বৃদ্ধির কথা বলেছেন? হিউম্যানিটি, মোরালিটি, হিউম্যান ডিগনিটি, রিলিফ, রিহ্যাবিলিটেশন, হিউম্যান রাইটস। কোনটা বৃদ্ধির কথা বলেছেন? তাহলে 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটি? ক, খ, গ নাকি ঘ? জানিয়ে দাও কমেন্ট করে। এটার সঠিক উত্তর গ, রিলিফ রিহ্যাবিলিটেশনের কথা বলেছেন। এই শব্দগুলো বৃদ্ধি পেয়েছে। কল্যাণী মাতৃ আজ্ঞা বলতে কি বুঝিয়েছে? মায়ের আদেশ, মায়ের নিষেধ, দেশের প্রতি দায়বদ্ধতা, নারী শিক্ষার ব্রত। কোনটা বুঝিয়েছে? মাতৃ আজ্ঞা। এখানে অনেকে ভুল করে এবং অনেকে কনফিউজড হয়ে যায় অ্যাকচুয়ালি কোনটা হবে, গ নাকি ঘ। একটু খেয়াল করো এখানে প্রশ্নটা কি বলেছে। প্রশ্নটা কি বলেছে সেই অনুযায়ী আনসার হবে। পনেরো ঘ লিখেছে একজন, গ বলেছে একজন। দেখো এখানে দেশ মাতৃকার কথা যেহেতু বলছে, মাতৃ আজ্ঞার কথা বলা হয়েছে যেহেতু, সো এটা হবে দেশের প্রতি দায়বদ্ধতা, নারী শিক্ষার ব্রত না। ঠিক আছে, এটা দেশের প্রতি দায়বদ্ধতা। সো দেখো এইবার আমরা একটু তোমাদের সাথে কথা বলবো যে আমাদের FRB 3.0 কোর্সে ভর্তির ব্যাপারে কথা বলতে চাচ্ছি। এবং এখানে অলরেডি তোমরা জানো যে কম্পালসারি যে বাংলা, ইংরেজি, ICT সহ মানবিক এবং বাণিজ্যিক যে বিভাগের আছো, যার যে সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট এখানে ক্লাস করার সুযোগ পাচ্ছ। সো তোমাকে কি করতে হবে? আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তার আগে বলে নেই যে আসলে যুক্ত হতে চাইলে কোনটার কোর্স ফি কত, ডিসকাউন্ট আছেই তো। তো দেখো বাংলা, ইংরেজি, ICT যে কম্বো কোর্স, যদি বাংলা, ইংরেজি, ICT নিতে চাও কম্বো কোর্স, এইটাতে
পাবা মাত্র 1490 টাকাতে। এখনও যেহেতু ডিসকাউন্টে ভর্তি চলছে, একমাত্র দুদিন পরে ক্লাস শুরু হয়ে যাবে। এরপর দেখো বাংলা ইংরেজি আইসিটি যদি তোমরা সিঙ্গেলভাবে নিতে চাও, যার যেটা প্রয়োজন, যে বাংলা চাইলে বাংলা, ইংরেজি চাইলে ইংরেজি, আইসিটি চাইলে আইসিটি, অ্যাকচুয়ালি যার যেটা দরকার সে অনুযায়ী যদি নিতে চাও তাহলে মাত্র 990 টাকাতে পাচ্ছ ভর্তি হওয়ার সুযোগ। এরপরে যদি তুমি মানবিক বা বাণিজ্য বিভাগের যে কোনো একটা সাবজেক্ট নিতে চাও, মানে সবথেকে যেটা তোমার কাছে কঠিন মনে হয় যে এই সাবজেক্টটা তোমার পরে প্রিপারেশন নেওয়া দরকার, আমি একা একা বাসায় প্রিপারেশন নিতে পারছি না, আমার সাহায্য দরকার, সেখানে তুমি ভর্তি হতে পারবে এবং সেটার ফি থাকবে মাত্র 750 টাকা। শুধু ভেবো না যে এটা তুমি এক মাসে শিখে গেলার হয়ে গেল, এরকমটা না। এটা তুমি পরীক্ষার আগে পর্যন্ত কন্টিনিউ করতে পারবা। ক্লাসগুলো রেকর্ডেড থাকছে, যে কোনো প্রবলেম সলভ করতে পারছো, বিভিন্ন সময় ক্লাসগুলো চলতেই থাকবে। সো একে একে ধাপে ধাপে তোমার প্রবলেম সলভ হওয়ার সুযোগ পাচ্ছ এবং প্র্যাকটিসেরও একটা সুযোগ থাকছে। এরপরে যদি তুমি মানবিক বা বাণিজ্যিক বিভাগের তোমার মনে হয় যে আমার অ্যাকচুয়ালি সব সাবজেক্টই দরকার, আমি তো একা একা বাসায় প্রিপারেশন নিতে পারছি না, সেক্ষেত্রে তুমি এই যে কম্বো কোর্স, গ্রুপ সাবজেক্টের গ্রুপ কোর্স, এটা নিতে পারবা। এটাতে তোমার লাগবে মাত্র 1490 টাকা। মাত্র 1490 টাকাতে তোমরা এটাতে ভর্তি হয়ে যেতে পারবে। আর এরপরে যারা বাণিজ্যিক এবং মানবিক শাখার যতগুলো সাবজেক্ট আছে এগুলোর পাশাপাশি কম্পালসারি বাংলা ইংরেজি আইসিটি অর্থাৎ বান্ডেল কোর্স যারা নিতে চাচ্ছ তারা পেয়ে যাবে মাত্র 2490 টাকাতে। মাত্র 2490 টাকা এই কারণে বলছি যে এটা যখন তুমি কোনো অফলাইনে পড়তে যাবা তখন দেখবো তোমার এক মাসের ফি, এটা এক মাসের বেতন তোমার এটা লাগছে। আর তুমি আমাদের সাথে ক্লাস করবা পরীক্ষার আগে পর্যন্ত, প্রতিটা সাবজেক্টে ক্লাস করবা, মডেল টেস্ট দিবা, বিভিন্ন সময় বিভিন্ন এক্সাম নেওয়া হবে, পিডিএফ সহকারে পরবর্তীতে দিয়ে দেওয়া হবে এবং ফাইনালি পুরো সাজেশন সহকারে পেয়ে যাবা পরীক্ষার আগে পর্যন্ত। তো সেক্ষেত্রে তুমি মাত্র 2490 টাকাতে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ। আই হোপ যে এখানে প্রত্যেকটা সাবজেক্টের বা প্রত্যেকটা কোর্সেরই ফি কিন্তু খুবই ন্যূনতম রাখা হয়েছে, যে কেউ চাইলেই এনরোল করতে পারো। সো দেরি করো না, আমাদের সাথে যুক্ত হয়ে যাবে এবং যুক্ত হওয়ার জন্য তুমি যেটা করবা সেটা হচ্ছে বিকাশ, নগদ বা রকেট যে কোনো পার্সোনাল নাম্বার থেকে তুমি সেন্ড মানি করতে পারবে। এখানে দেখো স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে তুমি কি করবা, এখনকার স্ক্রিনে দেখতে পাচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখো এছাড়াও তোমরা ক্যাপশনে কমেন্টে বিভিন্ন জায়গাতে পেয়ে যাবে আমাদের ভর্তি হওয়ার অপশনগুলো, অ্যাকচুয়ালি তুমি কিভাবে আমাদের সাথে যুক্ত হবা। আচ্ছা 15 নাম্বার এমসিকিউ, ঠিক আছে, আশা করছি যারা এখনো যুক্ত হওনি যুক্ত হয়ে যাবা। দেখো 15 নম্বর যে এমসিকিউটা ছিল সেটা হচ্ছে দেশ মাতৃকা, মানে মাতৃ আজ্ঞা, অ্যাকচুয়ালি মাতৃ আজ্ঞা ডিরেক্ট বলে দিয়েছে। হ্যাঁ, এই কারণে আসলে দেশের প্রতি দায়বদ্ধতাতে চলে আসছে, কারণ কল্যাণীর কোনো মা ছিল না, সে দেশ মাতাকেই বুঝিয়েছে, তার জন্মভূমিকেই বুঝিয়েছে। বাট কল্যাণী যেহেতু নারী শিক্ষার ব্রত নিয়েও কাজ করছিল, এই কারণে অনেকে কনফিউজড হয়ে যায়। বাট এখানে যেহেতু মাতৃ আজ্ঞা ডিরেক্ট উল্লেখ করে দিয়েছে, এই কারণে দেশের প্রতি দায়বদ্ধতা হবে। আর যদি বলতে আসলে সে কোন কাজের সাথে জড়িত হয়েছে, সেক্ষেত্রে তখন নারী শিক্ষার ব্রতটাও হইতো। বাট এই জায়গাতে ওরকম অপশন তো দিবে না, এটা তো ওই টাইপের প্রশ্ন। তো তোমাদের কনফিউশন তৈরি করার কোনো দরকার নাই। দেশ মাতৃকা বা মাতৃ আজ্ঞা যেহেতু উল্লেখ আছে, সো দেশ রিলেটেড যে অপশনটা থাকবে সেটাই হবে সঠিক উত্তর। বাঁকা জল কোথায় খেলা করছে, দেখো এইটা হচ্ছে আমাদের সোনার তরী যে কবিতা আছে সেই কবিতা থেকে নেওয়া হয়েছে প্রশ্নটা। পরপারে খরস্রোতা নদীতে, বিদেশে নাকি ক্ষেতের চারদিকে। বাঁকা জল কোথায় খেলা করছিল, এটা একটু সবাই কমেন্ট করে জানাবা কে কে পারতেছ। ষোলো ক দিচ্ছ, খ দিয়েছে অনেকে। বাঁকা জল কোথায় খেলা করে, একজন সঠিক উত্তর আছে, দুই তিনজন, শুভ্র, শ্যামা, ইমরান হাসান,
এরা সঠিক উত্তর দিয়েছে যে ক্ষেতের চারিদিকে অ্যাকচুয়ালি বাঁকা জল খেলা করতেছিল। তোমরা কবিতায় খেয়াল করবা বাঁকা জল ক্ষেতের চারদিকে খেলা করছে। যারা খরস্রোতা বা পরপারে নদীতে দিচ্ছ তারা কিন্তু ভুল উত্তর দিচ্ছ। সঠিক উত্তরটা জেনে নাও, বাঁকা জল ক্ষেতের চারিদিকে খেলা করছিল। সোনার তরী কবিতায় কোন ঋতু বিরাজমান? সোনার তরী কবিতায় কোন ঋতু বিরাজমান ছিল? শীত, বর্ষা, শরৎ, হেমন্ত। শীত, বর্ষা, শরৎ, হেমন্ত। শীত, বর্ষা, কোন ঋতুটা বিদ্যমান ছিল? মানে কবিতায় যখন কবি রচনা করেছিলেন তিনি কোন ঋতুর কথা উল্লেখ করেছেন? আমরা যেমন তাহারই পরে মনে কবিতায় বসন্ত ঋতুর ছোঁয়া পেয়েছি, কিন্তু সোনার তরী কবিতায় কোন ঋতু আছে বলো? বর্ষা ঋতু। হ্যাঁ, অনেকেই সঠিক উত্তর দিয়েছ। নৌকার মাঝিকে দেখে কৃষকের কি মনে হয়েছিল? স্বল্প পরিচিত, পূর্ব পরিচিত, অপরিচিত নাকি সাহায্যকারী? কোনটা হবে সঠিক উত্তর? নৌকার মাঝিকে দেখে কৃষকের মনে হয়েছিল পূর্ব পরিচিত, কারণ ওখানে বলেছিল দেখে যেন মনে হয় চিনি উহারে, তার মানে তাকে দেখে আগে থেকে মনে হয়েছে সে তার পূর্ব পরিচিত। পরের প্রশ্নে চলে যাচ্ছি। সোনার তরী কবিতায় নৌকা কিসের প্রতীক? মহাকালের জীবনের চলমানতা নাকি আনন্দে? নৌকাটা কিসের প্রতীক হিসেবে বলা হয়েছে? মহাকালের প্রতীক। নৌকা হচ্ছে মহাকালের প্রতীক। অনন্ত কালস্রোতের প্রতীক কোনটা? ক্ষুরধারা, বাঁকা জল, খরপরশা নাকি নৌকা? তোমরা একটু এটা মনে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। অনন্ত কালস্রোতের প্রতীক বাঁকা জল, আর এই যে নৌকা হচ্ছে কিসের প্রতীক? আমরা আগের প্রশ্নে পড়লাম মহাকাল। মহাকালের প্রতীক ছিল নৌকা, আর বাঁকা জল হলো অনন্ত কালস্রোতের প্রতীক। প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা এটা মনে রাখবা। পরের প্রশ্ন বলছে কবিতায় পূর্ণ পর্বে মাত্রার সংখ্যা কতটি? এটা একটু মনে রাখবা, 8। কবিতায় পূর্ণ পর্বে মাত্রা। ফেব্রুয়ারি 1969 কবিতায় কৃষ্ণচূড়ার রঙকে কিসের প্রতীক বলা হয়েছে? কৃষ্ণচূড়া, ফেব্রুয়ারি 1969 এই জায়গাতে আমরা পেয়েছি কৃষ্ণচূড়া ফুলের কথা, এবং সেটা কিসের প্রতীক ছিল? মাটি ও মানুষের, বাঙালির চেতনা, বাঙালির ঐতিহ্য নাকি জাতীয় পতাকা? কোনটা হবে? এটা হচ্ছে খ, বাঙালির চেতনা। পরের প্রশ্ন, ফেব্রুয়ারি 1969 কবিতায় আমাদের চেতনার রং কোনটি? রক্ত, কৃষ্ণচূড়া ফুল নাকি বুদবুদ? আমাদের চেতনার রং। দুইটা সেম প্রশ্ন, কিন্তু দেখো উল্টা পাল্টায় ভাবে আসতে পারে। তখন জানতে চেয়েছিল কৃষ্ণচূড়াকে কি বলা হয়? আমাদের চেতনার রং। আবার আমাদের চেতনার রং কোনটি? এটা কৃষ্ণচূড়া। ফেব্রুয়ারি 1969 কবিতায় সালামের হাত থেকে কি ঝরে পড়ে? ক, বর্ণমালা, খ, স্মৃতিগন্ধ, গ, রক্তের বুদবুদ, ঘ, মাতার অশ্রুজল। আমরা এখানে দেখেছি সালাম এবং বরকতের কিছু কার্যক্রমের কথা কবিতায় বলা হয়েছে, এবং আমি
যখন ক্লাস নিব ফেব্রুয়ারি 1969, তো তখন তোমাদের কিছু টেকনিক বলে দিব যে এইভাবে এটা মনে রাখতে পারো। তো এখন আপাতত এটা মনে রাখো যে সালামের হাত থেকে বর্ণমালা ঝরে পড়েছিল। ফেব্রুয়ারি 1969 কবিতায় ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে? এই যে দেখো সালাম কি করেছিল, বরকত কি করেছিল, এটা অ্যাকচুয়ালি আমাদের একটু গুলিয়ে যায়। তো দেখো এই জায়গাতে বলছে কি সালাম, শফিক, বরকত, মতিউর ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে? সালাম, শফিক, বরকত নাকি মতিউর? কে বুক পেতেছিল? থাবার সম্মুখে বুক পাতে বরকত, ঠিক আছে। ফেব্রুয়ারি 1969 কবিতায় বর্ণমালাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? ফুল, নক্ষত্র, রক্ত নাকি রৌদ্র? কোনটার সাথে তুলনা করা হয়েছে? বর্ণমালাকে কোনটার সাথে তুলনা করা হয়েছে? নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে বর্ণমালাকে। ফেব্রুয়ারি 1969 কবিতায় কার চোখ আজ আলোচিত ঢাকা? বরকতের, সালামের, রফিকের, রহিমের? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো যে কে কোন কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল। কার চোখ আলোচিত ঢাকা? সালামের চোখ আজ আলোচিত ঢাকা। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কে যে কবিতা শুনতে জানে না সে কি শুনবে? উচ্চারিত সত্য, অরণ্যের কথা, প্রবাহমান নদীর কলতান, ঝড়ের আর্তনাদ। কোনটি শুনবে? যে কবিতা শুনতে জানে না, যে কবিতা শুনতে জানে না সে কি শুনবে বলো? যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। সঠিক উত্তর ঘ। হ্যাঁ, অনেকেই সঠিক উত্তরটা দিয়েছে। একটি উজ্জ্বল জানালার কথা বলছে, এখানে উজ্জ্বল জানালা কিসের প্রতীক? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। স্বাধীনতার প্রতীক, জ্ঞানের প্রতীক, চিন্তার প্রতীক নাকি মুক্ত জীবনের প্রত্যাশার প্রতীক? একটি উজ্জ্বল জানালার কথা বলছি, এটা হচ্ছে মুক্ত জীবনের প্রত্যাশার কথা বলা হয়েছে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় ভালোবাসা না দিলে মা মরে যায় বলতে কি বোঝানো হয়েছে? মায়ের ছেলেদের চলে যাওয়া, মায়ের গল্প শুনতে না পারা, ছেলের জন্য মায়ের চিন্তা, দেশের জন্য সন্তানের মায়া ত্যাগ। কোনটা হবে? খুবই গুরুত্বপূর্ণ। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় ভালোবাসা না দিলে মা মরে যায়, এটা হচ্ছে যেমন এমসিকিউতেও আসে তেমন কিন্তু সিকিউতেও আসে। অনুধাবনমূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটার ব্যাখ্যাটা তোমাদের জানতে হবে। এখানে আপাতত এমসিকিউ এর জন্য কোনটা সঠিক উত্তর এটা একটু বলো। এমসিকিউ এর জন্য যেটা সঠিক উত্তর এটা কমেন্ট করে জানিয়ে দাও। দেখো সঠিক উত্তর হচ্ছে দেশের জন্য সন্তানের মায়া ত্যাগ। আরও একবার তোমাদের মনে করানোর জন্য যারা আবার নতুন আমাদের সাথে যুক্ত হলো তাদের জন্য আবার বলে দিচ্ছি যে আমাদের এখনও পর্যন্ত ভর্তি রানিং আছে FRB 3.0 কোর্সে, এবং এখনও যেহেতু ডিসকাউন্টে ভর্তির সুযোগ আছে, যারা এখনও ভর্তি হওনি তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাবে। এখানে বাংলা, ইংরেজি এবং ICT যে কম্বো কোর্স, সেই কোর্স পাচ্ছ মাত্র 1490 টাকাতে, এবং যদি তুমি সিঙ্গেল সাবজেক্টে ভর্তি হও সেক্ষেত্রে পেয়ে যাচ্ছ মাত্র 990 টাকা ভর্তি ফি।
এরপরে তুমি যদি মানবিক শাখার কোনো সাবজেক্টে ভর্তি হও, যে কোনো একটি সাবজেক্টে যদি ভর্তি হও সেটা পেয়ে যাচ্ছ মাত্র 750 টাকাতে। বাট তুমি যদি মানবিক এবং বাণিজ্যিক সাবজেক্টের সকল সাবজেক্টগুলো নিতে চাও, মানে তোমার যে যা সাবজেক্ট আছে, তোমার যে যে সাবজেক্ট আছে সেগুলোর প্রিপারেশন একসাথে নিতে চাও, তাহলে সেটার ভর্তি ফি পেয়ে যাচ্ছ মাত্র 1490 টাকাতে। আবার যদি বাংলা, ইংরেজি, আইসিটি মানে কম্পালসারি সহ গ্রুপ সাবজেক্টগুলোতে ভর্তি হতে চাও, একসাথে সব সাবজেক্টের প্রিপারেশন নিতে চাও, এখানে সেই বান্ডেল কোর্স পেয়ে যাচ্ছ মাত্র 2490 টাকাতে। খুবই স্বল্প মূল্যে পেয়ে যাচ্ছ কোর্সগুলোতে ভর্তি হওয়ার সুযোগ। এবং এই স্বল্প মূল্যের কোর্সগুলোতে ভর্তি হয়ে তুমি পেয়ে যাচ্ছ একটি সুন্দর প্রিপারেশন নেওয়ার সুযোগ। এটা এখন না বুঝলেও পরবর্তীতে যারা তোমার পরিচিত যারা ভর্তি হচ্ছে তাদের সাথে তুমি 1 মাস 2 মাস পর কথা বলে তাদের অবস্থাটা একটু জানার ট্রাই করবা, দেখবো যে তারা তোমার থেকে কত এগিয়ে আছে। তখন হতাশায় না পড়তে চাইলে তোমাকেও তার সাথে আমাদের এই গ্রুপে যুক্ত হয়ে যেতে হবে। তো চেষ্টা করো আমাদের সাথে এই গ্রুপে যুক্ত হয়ে যাওয়ার, যেহেতু এখনও সুযোগ আছে। তো তোমরা যুক্ত হওয়ার জন্য যেটা করবে সেটা হচ্ছে এই যে 01798454198। এখন দেখতে পাচ্ছ এটা স্ক্রিনে দেওয়া আছে নাম্বারটা, পরবর্তীতে তোমরা চেক করবে, ক্যাপশনে পেয়ে যাবে এই নাম্বারটা। এবং এখান থেকে যে কোনো অ্যাকাউন্ট থেকে, অর্থাৎ বিকাশ, নগদ বা রকেট বা পার্সোনাল নাম্বার, যে কোনো অ্যাকাউন্ট থেকে তোমরা সেন্ড মানি করে কোর্সটা নিতে পারবা। এবং আশা করছি আমরা খুব দ্রুতই ক্লাস শুরু করে দেবো এবং তোমরা যারা এখনও যুক্ত হওনি তারা আমাদের সাথে যুক্ত হয়ে যাবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো যে পূর্বপুরুষের পিঠে রক্ত জবার মতো ছিল, কারণ কি? পূর্বপুরুষের পিঠে যে রক্ত জবার দাগ ছিল সেটা কেন ছিল বলো? কৃতদাস ছিলেন তারা, শিকারী ছিলেন, পশুর দ্বারা বিপদ হওয়ার, নাকি অস্ত্রের আঘাতপ্রাপ্ত হয়েছিলেন বলে সেই পিঠে রক্ত জবার মতো ক্ষতের দাগ ছিল? কেন ছিল? সঠিক উত্তর হচ্ছে পিঠে রক্ত জবার দাগ ছিল। এটা মূলত কৃতদাস তারা ছিলেন, এটার পরিচয় বহন করে। পাকিস্তান বাঁচাতে হলে শহীদ মিনার হটাও কে বলেছিলেন? এটা হচ্ছে আমরা যে রেইনকোট প্রবন্ধ সামনে দিনগুলোতে পড়বো সেখান থেকে একটা প্রশ্ন এটা, যে পাকিস্তান বাঁচাতে হইলে শহীদ মিনার হটাও। এই কথাটা কে বলেছিল বলো? প্রিন্সিপাল বলেছিলেন, কারণ প্রিন্সিপাল পাকিস্তানিদের কি করতো? সাপোর্ট করতো। এই কারণে বলেছিল, তাদেরকে কুপরামর্শ দিয়েছিল, তাদেরকে বুদ্ধি দিয়েছিল যে পাকিস্তানকে যদি বাঁচাতে চাও তাহলে দেশে থেকে শহীদ মিনার সরিয়ে ফেলো, হটাও। মিসক্রিয়ান্ট বলতে, মিসক্রিয়ান্টরা সব খতম, এখানে মিসক্রিয়ান্ট বলতে কাদের বোঝানো হয়েছিল? মুক্তিফৌজ, পাক বাহিনী, শান্তি বাহিনী, নাকি মিত্র বাহিনী? ঠিক আছে, মিসক্রিয়ান্ট বলতে গল্পে অ্যাকচুয়ালি কাদেরকে বুঝিয়েছিল সেটা এখানে বলো। মুক্তি ফৌজের কথা বলা হয়েছিল। রেইনকোট গল্পে রেইনকোট কার ছিল বলো? মিন্টুর, নুরুল হুদার, আব্দুস সালামের, আব্দুস সাত্তারের, নাকি আফাজের? মিন্টুর ছিল। সঠিক উত্তর হলো ক। রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক ছিল?
জিওগ্রাফি, বোটানি, কেমিস্ট্রি নাকি ম্যাথ, কোন বিষয়ের শিক্ষক ছিলেন? নুরুল হুদা কেমিস্ট্রির। সঠিক উত্তর হচ্ছে গ, কেমিস্ট্রির প্রফেসর ছিলেন। মিলিটারির চাবুকের আঘাত নুরুল হুদার কাছে কি বলে মনে হয়? অসহ্য যন্ত্রণা, অত্যাচার, অমানবিক কষ্ট নাকি স্রেফ উৎপাত? কোনটা বলেছিল লেখক? জিওগ্রাফি না, জিওগ্রাফি না, এটা হচ্ছে কেমিস্ট্রি টিচার ছিল, কেমিস্ট্রি লেকচারার ছিল। স্রেফ উৎপাত, সঠিক উত্তর হচ্ছে ঘ। এরপরে দেখো, চাবুকের বাড়ির দিকে নুরুল হুদার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না কেন? কেন এটা হয়ে ওঠে না বলো? আঘাত সহে যাওয়ায়, মৃত্যু নিশ্চিত জেনে, মুক্তিযোদ্ধাদের নিয়ে গভীর ভাবনায়, নাকি শরীর অবশ হয়ে যায়? এত মার দিচ্ছিল চাবুকের বাড়িতে, শরীরে পড়ছিল যে তার শরীর অবশ হয়ে গেছে, এ তোমরা কেটা মনে করছো? নাকি সঠিক উত্তর কোনটা হবে একটু কমেন্ট করে জানিয়ে দাও। দেখো, নুরুল হুদা যখন মুক্তিযোদ্ধাদের নিয়ে গভীর ভাবনায় মগ্ন হয়ে যায়, তখন অ্যাকচুয়ালি তার শরীরে যে আঘাত পড়ছে সেটার দিকে তার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না। এটা খুবই সহজ একটি প্রশ্ন ছিল, যে মুক্তিযোদ্ধাদের নিয়ে গভীর ভাবনায় তিনি মগ্ন হয়ে গিয়েছিলেন। রেইনকোট গল্পে রেইনকোট বহন করেছে, কি বহন করেছে? ক, মুক্তিযুদ্ধের ইতিহাস, খ, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, গ, ভাষা আন্দোলনের চেতনা, ঘ, মুক্তিযুদ্ধের চেতনা। সঠিক উত্তর কোনটি হবে? মুক্তিযুদ্ধের ইতিহাস নাকি প্রেক্ষাপট নাকি ভাষা আন্দোলনের চেতনা? মুক্তিযুদ্ধের চেতনা। কোনটাকে তুলে ধরা হয়েছে, মানে মূল বিষয়বস্তু বা মূল ভাবটা অ্যাকচুয়ালি কি ছিল, কোনটাকে বহন করেছে? মুক্তিযুদ্ধের চেতনা ছিল, ঠিক আছে। সঠিক উত্তর হচ্ছে ঘ। রেইনকোট গল্পে ভীতু নুরুল হুদার সাহসী হয়ে ওঠার মূল কারণ কি ছিল? সে এত সাহসী কিভাবে হয়ে উঠল? মিসক্রিয়ানদের ঠিকানা, সঞ্চারিত উষ্ণতা, দেশপ্রেম, কুলিদের আস্তানা চেনা, গেরিলাদের সঙ্গে আতার। কি চিন্তা ভাবনা করে তার মধ্যে এত দেশপ্রেম, মানে সে সাহসী হয়ে উঠলো কিভাবে বলো? যে নুরুল হুদাকে আমরা গল্পের শুরুতে পেয়েছি, সে একজন ভীতু মানুষ ছিল, সেই মানুষ গল্পের শেষে কি হয়ে উঠলো? একজন সাহসী মানুষ হয়ে উঠলো। তো এটা কিভাবে সম্ভব হলো? তার মধ্যে কি হয়েছিল? উষ্ণতা, দেশপ্রেম ফুটে উঠেছিল, তার মধ্যে দেশপ্রেম জাগ্রত হয়েছিল। সেটা দেশের প্রতি প্রেম যখন তার জাগ্রত হয়ে গেল, সে যখন অনুভব করলো, উপলব্ধি করলো, তখন সে আস্তে আস্তে সাহসী হয়ে উঠলো। এটাই হচ্ছে মূল বিষয়। রেইনকোট গল্পের প্রেক্ষাপটে নিম্নোক্ত কোন বিষয়টির প্রতি লেখক বেশি সচেষ্ট ছিলেন? রাজাকারের দৌরাত্ম্য, গেরিলা আক্রমণ, নুরুল হুদার দেশপ্রেম, নাকি হানাদের নিপীড়ন? মানে এখানে হানাদার বাহিনীর কথা বলা হয়েছে, হানাদের নিপীড়ন। রেইনকোট গল্পের প্রেক্ষাপটে লেখক সব থেকে কোন বিষয়ে সচেষ্ট ছিলেন, মানে কোন বিষয়ে সব থেকে বেশি ফোকাস করে তিনি লিখেছেন?
নুরুল হুদার দেশপ্রেম। দেখো পুরো গল্পে কিন্তু নুরুল হুদাকে অনেক বেশি ফোকাসড করা হয়েছে, তার বিভিন্ন গল্প বিষয়বস্তু তুলে ধরা হয়েছে, তার সেই শুরুর দিকে ভীতু প্রকৃতির মানুষটাকে গল্পের শেষে সাহসী করে তুলে ধরা হয়েছে, এবং সে কোন কোন বিষয়ের মধ্য দিয়ে গিয়েছে, কি কি করেছে ওই সময়। তো এইটার মূল চরিত্র বা মূল যে গল্পের যে মূল চরিত্র বলা হয়, সেই চরিত্রে কে ছিলেন? নুরুল হুদা ছিলেন। এই কারণে বলছে যে সেই যে গল্পের যে প্রেক্ষাপটটাকে কাকে বেশি ফোকাস করে লেখা হয়েছে, কার বিষয়ে লিখতে বেশি সচেষ্ট হয়েছিলেন লেখক, এটা হচ্ছে অবশ্যই নুরুল হুদার দেশপ্রেম। রেইনকোট গল্পে কোন বিষয়টি অধিক ব্যঞ্জনাময় হয়ে উঠেছে? গেরিলা আক্রমণ, হানাদার বাহিনীর নিপীড়ন, নুরুল হুদার দেশপ্রেম, রাজাকারের দৌরাত্ম্য। কোন বিষয়টি বেশি ব্যঞ্জনাময় হয়ে উঠেছে? এটাতেও হচ্ছে নুরুল হুদার দেশপ্রেম। দেখো একই প্রশ্ন কিন্তু দুই টাইপের হতে পারে, এই কারণে এভাবে সেম প্রশ্ন পরপর দেওয়া হয়েছে যে মূল বিষয়বস্তুটা বুঝলে প্রশ্ন যেভাবে আসে না কেন সেটা তোমরা সঠিক আনসারটাই করতে পারবা। এরপরে দেখো আমরা বিলাসী থেকে পড়বো যে কি ন্যাড়াকে সাপ ধরা শেখাতে বিলাসীর আপত্তি ছিল কেন? কাজটি তার অপছন্দ, ভীতিকর কাজ, প্রতারণামূলক কাজ, সবগুলোই। কোনটা হবে সঠিক উত্তর? যারা ন্যাড়া গল্প পড়েছো অর্থাৎ বিলাসী গল্প পড়েছো, ন্যাড়া সম্পর্কে জানো ডিটেলসে, তারা এটা সঠিক উত্তরটা জানতে পারো। তো যারা জানো তারা কমেন্ট করে জানিয়ে দাও। কাজটি তার মূলত অপছন্দের ছিল। মৃত্যুঞ্জয়ের ছিল এক জ্ঞাতি, কি? ফুপা, খুড়া, মামা, ভাই। কোনটা ছিল? মৃত্যুঞ্জয়ের এক জ্ঞাতি খুড়া ছিল। মৃত্যুঞ্জয়ের ছিল এক জ্ঞাতি খুড়া। চক্র তোলা বলতে কি বোঝায়? ফনা বিস্তার করা, সর্পের দাঁত তোলা, মন্ত্র প্রয়োগ নাকি অস্ত্র ধারণ? কোনটা হবে? ফনা বিস্তার করা। মৃত্যুঞ্জয়ের কিভাবে মৃত্যু হয়েছিল? মৃত্যুঞ্জয়ের মৃত্যু কিভাবে হয়েছিল? অনাহারে, সাপের কামড়ে, নৌকাডুবিতে নাকি জ্বরে? কিভাবে মৃত্যুঞ্জয় মৃত্যুবরণ করেছিল? এটা তোমরা সবাই পারবা। এটা হচ্ছে সাপের কামড়ে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়েছিল। দেখো আমাদের এফআরবি 3.0 কোর্সে ভর্তি চলছে, এবং যারা আবার নতুন আমাদের সাথে যুক্ত হয়েছে তাদের জন্য আরও একবার অ্যানাউন্স করতে যাচ্ছি যে এফআরবি 3.0 কোর্সে যারা বাংলা ইংরেজি আইসিটি সিঙ্গেল কোর্স নিতে চাও তারা ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ মাত্র 990 টাকাতে ডিসকাউন্টে। এরপরে যদি তোমরা বাংলা ইংরেজি আইসিটি অর্থাৎ কম্পালসারি সব সাবজেক্টগুলো একসঙ্গে নিতে চাও কম্বো কোর্স, সেক্ষেত্রে পেয়ে যাচ্ছ মাত্র 1490 টাকাতে ভর্তি হওয়ার সুযোগ। এরপর তোমরা যারা যে শাখাতে আছো, বাণিজ্যিক বা মানবিক, এই গ্রুপের যে গ্রুপ ভিত্তিক সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো সবগুলো যদি নিতে চাও সেক্ষেত্রে পাচ্ছ মাত্র 1490 টাকাতে ভর্তি হওয়ার সুযোগ। কিন্তু যদি তোমরা সিঙ্গেল সাবজেক্ট নিতে চাও, যে আমি যে কোনো একটা সাবজেক্টে ভর্তি হব, সেক্ষেত্রে পেয়ে যাচ্ছ মাত্র 750 টাকাতে ভর্তি হওয়ার সুযোগ। পরবর্তীতে আমাদের থাকছে বান্ডেল কোর্স, যেটাতে পাচ্ছ বাংলা ইংরেজি আইসিটি কম্পালসারি সাবজেক্ট সহ গ্রুপ ভিত্তিক সাবজেক্ট সবগুলো, সেটা পাচ্ছ মাত্র 2490 টাকাতে ভর্তি হওয়ার সুযোগ। অবশ্যই যারা ভর্তি হওনি তারা দ্রুত আমাদের সাথে ভর্তি হয়ে যাবে, কারণ খুব তাড়াতাড়ি আমাদের ক্লাস শুরু হয়ে যাবে গ্রুপে। সো তোমাকে গ্রুপে যুক্ত হওয়ার জন্য কি করতে হবে? এই যে স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছ 01798454198, এই নাম্বারটাতে যে কোনো অ্যাকাউন্ট থেকে, সেটা বিকাশ, নগদ অথবা রকেট বা তোমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকেও তুমি সেন্ড মানি করতে পারো। সেন্ড মানি করে ভর্তি হয়ে যাও, তোমাকে খুব দ্রুত গ্রুপে যুক্ত করে নেওয়া হবে, এবং যখন ক্লাস শুরু হবে একই সাথে ক্লাসগুলো করতে পারবা। বারবার বলে দিচ্ছি যে এখানে তোমরা একদম শুরু থেকে, জানুয়ারি থেকে শুরু হয়ে পরবর্তীতে তোমার এক্সাম না হওয়া পর্যন্ত
ক্লাস করার সুযোগ পাচ্ছ, পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ, পিডিএফ পেয়ে যাবা এবং পরবর্তীতে যে ফাইনাল সাজেশন সেগুলো পেয়ে যাবা। আশা করি একটি সুন্দর গোছানো প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে গ্রুপে যুক্ত হয়ে যাবে। যুক্ত হওয়ার জন্য এই প্রসেসটি মেনটেন করবে। ওকে, পরবর্তীতে প্রশ্ন চলে যাচ্ছি। বিলাসীর হাতে ভাত খেয়ে মৃত্যুঞ্জয় কি ধরনের পাপ করেছিল? অন্ন পাপ, খাদ্য পাপ, ধর্মগ্রহণের পাপ, ধর্ম ত্যাগের পাপ। কোন পাপটি করেছিল ভাত খেয়ে? আচ্ছা, যে বলছো যে ভর্তি হবো না, ফ্রি ক্লাস করবো। আচ্ছা, ফ্রি ক্লাস করে অ্যাকচুয়ালি হ্যাঁ অবশ্যই যে ক্লাসগুলো পাচ্ছ সেগুলোই হেল্পফুল হবে, তোমার অবশ্যই হবে। তবে এখানে নির্দিষ্ট কিছু টপিক্সে তুমি প্রিপারেশন নেওয়ার সুযোগ পাচ্ছ, বাট তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাইলে কিন্তু আমাদের সাথে গ্রুপে যুক্ত হতে হবে। যদি তোমার টার্গেট ভালো কিছু থাকে যে আমি ভালো রেজাল্ট করবো সব সাবজেক্টে, তো সেখান থেকে তোমার সব প্রিপারেশন একসাথে ফ্রিতে নিতে পারবা না, এর জন্য তোমাকে গ্রুপে যুক্ত হতে হবে। দেখো, অন্ন পাপ করেছিল, ভাত খেয়ে সে অন্ন পাপ করেছিল। তাহার বয়স ঠাহর করতে পারিলাম না। কার বয়সের কথা বলা হয়েছে বলো? হৈমন্তীর, বিলাসীর, সৌদামিনী, মালর, কমলাকান্তর। কার বয়সের কথা এখানে লেখক বলেছিলেন, বুঝিয়েছিলেন? কার বয়সের কথা উল্লেখ করেছেন? এখানে মূলত বিলাসীর বয়সের কথা বলা হয়েছে। মাসি পিসি গল্পে বজ্জাত হোক, খুনে হোক, জামাইত বাক্যটিতে প্রকাশ পেয়েছে কুসংস্কার, প্রথানুগত্য, জামাই প্রীতি, জামাই ভীতি। মাসি পিসি গল্পে এটা কি প্রকাশ করা হয়েছে? বজ্জাত হোক, খুনে হোক, জামাইত, কি বোঝানো হয়েছে এইটাতে? প্রথানুগত্য। আলহাদি ও বুড়ো রহমানের কন্যা, তারা দুজনেই সুন্দরী, নির্যাতিতা, শিক্ষিতা, অশিক্ষিতা। সঠিক উত্তর কোনটা হবে? তারা দুজনেই নির্যাতিতা ছিল। মাসি পিসি গল্পে অল্পদিন আগে কার মেয়েটা শ্বশুর বাড়িতে মরেছে? কৈলাসের, রহমানের, গোকুলের নাকি কানাইয়ের? কার মেয়ে মারা গিয়েছে শ্বশুর বাড়িতে অত্যাচারিত হয়ে? বুড়ো রহমানের মেয়ে। আলহাদি তার স্বামী যেভাবে নিয়ে যাবে বলে কৈলাসকে জানায়, নৌকায় করে, জোর খাটিয়ে, মামলা করে নাকি কৌশল করে? কিভাবে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল গল্পে? এটা সবাই আশা করছি মনে আছে যে সে মামলা করে নিয়ে যেতে চেয়েছিল। জেলে নয় গেলাম কৈলাস, কিন্তু মেয়া যদি স্বামীর কাছে যেতে না চায় খুন হবার ভয়ে। উক্তিটিতে প্রকাশ পেয়েছে মাসি পিসির চরিত্রের সাহসিকতা, বাগাড়ম্বরতা, সাহসিকতা, বুদ্ধিমত্তা, আইন সচেতনতা, বাগাড়ম্বরতা। দেখো যে তারা যে এই কথাটা হুট করে বলে উঠল, তাদেরকে ভয় দেখাচ্ছিল মূলত কৈলাস, যে তোমরা যদি মেয়েকে না পাঠাও তো যোগু কি করবে, মামলা করে মেয়ে নিয়ে যাবে, তার বউকে সে নিয়ে যাবে, এরকম ভয় দেখাচ্ছিল। তো মাসি পিসি ভয় না পেয়ে সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে তারা কি চট করে একটা উত্তর দিয়ে দেয়। মূলত এটা নিজেকে তারা নিজেদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল, যে সঠিক সময়ে আমাদের কিন্তু সঠিক কথা মনে পড়ে না, সেই জায়গা থেকে মাসি পিসির কিন্তু মনে পড়েছিল যে এখন তাকে কি ধরনের উত্তর বা জবাব দেওয়া উচিত, তারা কিন্তু মনে করতে পেরেছিল। তো এখানে তাদের যে সাহসিকতার পাশাপাশি বুদ্ধিমত্তার পরিচয়টাও ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের কে কে আছো লাইভে এখন যুক্ত আছো, যে যারা
সঠিক সময়ে সঠিক উত্তর বা জবাব খুঁজে পাও না, তারা একটু কমেন্ট করে জানাও। পরে মনে হয় না তোমাদের এটা বললে হয়তো, এই কথা বলছে আমাকে, এটা বললে সঠিক হইতো, এরকম হয় না? হ্যাঁ, যারা ভর্তি হবা তারা দেখো ক্যাপশনে তোমার ভর্তি প্রসেসটা দেওয়া আছে, কিভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, যে নাম্বারগুলো দেওয়া আছে বা যেভাবে বলছে সেই প্রসেসটা মেনটেন করো। ক্যাপশন চেক করো যে ভর্তি হতে যাচ্ছ। এরপরে দেখো যে মাসিপিসি গল্পে কোন রোগটি মহামারীর অন্তর্ভুক্ত। মাসিপিসি গল্পে কোন মহামারী রোগটির কথা বলা হয়েছে? টাইফয়েড, বসন্ত, কলেরা নাকি জন্ডিস? অনেকেরই সঠিক সময় সঠিক কথা মনে পড়ে না। আরে বেশি বেশি বই পড়বা। দেখো আমরা এখানে কলেরার কথা পাই, যে কলেরা মহামারী রোগটির কথা গল্পে উল্লেখ করা হয়েছিল। কবি নজরুলের বিদ্রোহী কবিতা প্রথম প্রকাশিত হয়েছিল কোনটায়? সাপ্তাহিক বিজলি, মাসিক মুসলিম ভারত, দৈনিক সুলতান নাকি দৈনিক নবযুগ? প্রথম প্রকাশিত হয়েছিল কোনটায়? ক্লাস আরও হবে, কারণ আমরা এরপরে সিকিউ সলভ করব। ঝগড়ার সময় মনে পড়ে না কথা? আহারে, যারা ঝগড়ার সময় আসল পয়েন্ট ভুলে যাও তারা খুবই ভালো মানুষ। আচ্ছা দেখো যে বিদ্রোহী কবিতা প্রকাশিত হয়েছিল, প্রথম প্রকাশিত হয়েছিল সাপ্তাহিক বিজলিতে। আমি শ্যামের হাতের বাঁশরি, এখানে কি বোঝানো হয়েছে? মহাদেবকে, বিষ্ণুকে, নারায়ণকে, শ্রীকৃষ্ণকে। শ্যামের হাতের বাঁশরি বলতে এখানে কি বুঝিয়েছে, কাকে বুঝিয়েছে? শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে। হিন্দু সম্প্রদায় তোমরা তো সকলেই জানো যে বাঁশরি কার হাতে থাকে? কৃষ্ণের হাতে। সো কৃষ্ণ। কবি নিজেকে বিদ্রোহী বাহী বলেছেন কেন? তিনি বিদ্রোহ বহন করেন বলে, তিনি বিদ্রোহ ছড়িয়ে দেন বলে, তিনি বিপ্লবে বিশ্বাসী বলে, তিনি বিদ্রোহী কবিতা লিখেছেন বলে? তিনি বিদ্রোহ ছড়িয়ে দেন বলে। কারণ দেখো যে তিনি সরাসরি কোনো বিদ্রোহতে যদি যুক্ত নাও হতে পারেন, তবে তিনি তার লেখালেখির মাধ্যমে যেহেতু এখানে বিদ্রোহ জানিয়েছে এবং পাশাপাশি অন্যান্য মানুষদেরকে ইন্সপায়ার করেছে, তার লেখা পড়ে তাদের মধ্যে বিদ্রোহ জেগে উঠেছে, সেখান থেকে তিনি বিদ্রোহ যেহেতু মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, এই কারণে তাকে বিদ্রোহী বাহী বলা হয়েছে। যে নজরুল নিজেকে কার কঠোর কুঠারের সাথে তুলনা করেছে? পরশুরামের, বলরামের, বিশ্বামিত্রের নাকি শিবের? কার হাতের কঠোর কুঠার হিসেবে নিজেকে তুলনা করেছেন? এটা হচ্ছে পরশুরামের। নিচের কোন পঙ্কক্তিতে নজরুলের যুদ্ধবিরোধী মনোভাব ফুটে উঠেছে? আমি দাবানল দাহ দাহনে করিব বিশ্ব, নিক্ষত্রিয় করিব বিশ্ব, ঘুমচুমু দিয়ে কবি নিখিল বিশ্বে নিঝুম, আমি বিদ্রোহী বাহী লিখি লখিল ব্যাপিয়া। কোনটাতে যুদ্ধ বিরোধী মনোভাব ফুটে উঠেছে?
নিক্ষত্রিয় করিব বিশ্ব, এটা হচ্ছে যুদ্ধ বিরোধী মনোভাব ফুটে উঠেছে। কবি বিশ্বকে নিক্ষত্রিয় করতে চান কেন? শত্রুতার কারণে বিদ্রোহের অবসান ঘটাতে, ক্ষাত্র শক্তিকে বিনষ্ট করতে, পৃথিবীকে শান্তি প্রতিষ্ঠার জন্য। পৃথিবীতে মূলত সে শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিল কবি। লাস্ট প্রশ্ন দেখো, কবিকে দেখে সপ্ত নরক হাবিয়া দোজক কেঁপে কেঁপে নিভে যায় কেন? ক্রোধে সিক্ত হয়ে, ভয়ে, নাকি অজানা আশঙ্কায়? দেখো, দোজক হাবিয়া কেঁপে নিভে যায়, এটা কেন বলা হচ্ছে? এটা বলা হচ্ছে এই কারণে যে ভয়ে, কবির বিদ্রোহ দেখে হাবিয়া দোজকও ভয়ে নিভে যাচ্ছে। কবি এতটাই বিদ্রোহ ঘোষণা করেছেন এবং তিনি এত স্ট্রংলি বিদ্রোহ ঘোষণা করেছেন। লাস্ট আরেকবার বলে দিচ্ছি তোমাদের, এই যে দেখো, দেখে নাও যে কম্বো কোর্সে পাচ্ছ মাত্র 1490 টাকাতে ভর্তি হওয়ার সুযোগ। কম্পালসারি সাবজেক্টে, সিঙ্গেল সাবজেক্টে ভর্তি হতে চাইলে পেয়ে যাচ্ছ মাত্র 990 টাকাতে ভর্তি হওয়ার সুযোগ। মানবিক বা বাণিজ্যিক যে কোনো গ্রুপের যে কোনো সাবজেক্টে যদি ভর্তি হতে চাও, মানে সেখানে পাচ্ছ মাত্র 750 টাকাতে ভর্তি হওয়ার সুযোগ। এবং মানবিক বা বাণিজ্যিক বিভাগে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টে যদি প্রিপারেশন নিতে চাও, সেখানে পেয়ে যাচ্ছ মাত্র 1490 টাকাতে ভর্তি হওয়ার সুযোগ। এবং বান্ডেল কোর্স যেখানে পেয়ে যাচ্ছ গ্রুপ ভিত্তিক সাবজেক্ট সহ তোমার কম্পালসারি সকল সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ, সেটা কত? মাত্র 2490 টাকাতে পেয়ে যাচ্ছ। তো ভর্তি হওয়ার জন্য যেটা করবে, তোমার যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে সেন্ড মানি করবা, দিয়ে ভর্তি হয়ে যাবা এবং পরবর্তীতে তোমাকে আমাদের গ্রুপে যুক্ত করে নেওয়া হবে, যেটা খুব শীঘ্রই ক্লাস শুরু হতে যাচ্ছে। তো যারা এখনও ভর্তি হওনি তারা চেষ্টা করো দ্রুত ভর্তি হয়ে যাওয়ার। তো এই ছিল মোটামুটি আমাদের যে এমসিকিউ যারা প্রথম থেকে সবগুলো এমসিকিউর আনসার করেছো তারা একটু কমেন্ট করে জানাও যে মোটামুটি কেমন পারছো। আমি জানি না কে কয়টা কাউন্ট করে রেখেছো, তো যতটুকু মনে আছে একটু জানাও যে কে কয়টা ভুল করেছো বা কে কয়টা সঠিক উত্তর দিতে পেরেছো। এমডি ফাহিম 8 থেকে 60টার মধ্যে 6টা ভুল হয়েছে, ভেরি গুড, অনেক কম ভুল করেছো, 3টা ভুল, বাহ মাশাআল্লাহ। তো যারা যত কম ভুল করেছো তারা আশা করছি তাদের মোটামুটি ভালোই পেরেছো। তাহলে তো যারা ভুল করেছো ভুলগুলো অবশ্যই সংশোধন করে নিতে পারলে ক্লাসে, তো আরও বেশি প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে, যেন এই ভুলগুলো আর সামনের দিনগুলোতে না হয়, ঠিক আছে? তো এবার দেখো আমরা একটু সিকিউ লিখবা কি করে। অনেকের প্রশ্ন থাকে যে আমি সিকিউ কিভাবে লিখলে ভালো মার্কস তুলতে পারবো। আমি তো প্রশ্নের আনসার সবই লিখছি, সবই লিখে আসছি, কিন্তু ভালো মার্কস পাচ্ছি না, কেন, কি প্রবলেম? তো তোমাকে একটু লেখার টেকনিকটা একটু বলবো, পাশাপাশি তোমার এখানে আরেকটা সিকিউ প্র্যাকটিসও হয়ে যাবে। দেখো যে আমরা আজকে যে সিকিউটা এখানে নিয়েছি সেটা হচ্ছে অপরিচিতা গল্প থেকে। অপরিচিতা গল্প থেকে একটা সিকিউ এখানে তুলে ধরা হয়েছে। প্রথমে তোমরা উদ্দীপকটা একটু পড়ে নাও যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থী শ্রীযুক্তা পড়ালেখা শেষ করতেই 27 বছর পেরিয়ে গেল। বিয়ের ব্যাপারে কয়েকবার সম্বন্ধ আসা এবং দেখাশোনা হলেও শেষ পর্যন্ত বিয়ে হয়নি। শ্রীযুক্তা আইন এবং সালিশ কেন্দ্রে সমাজের অধিকার বঞ্চিত নারীদের আইনি সহায়তা দিচ্ছেন।
হঠাৎ একদিন শ্রীযুক্তর কাকা বিয়ের সম্বন্ধের কথা বললেন। তিনি বিনয়ের সাথে কাকাকে বললেন, নারীর কল্যাণে আমি প্রতিজ্ঞাবদ্ধ। অর্থাৎ দেখো এখান থেকে মোটামুটি তোমরা বুঝে গেছো। বাট পরের আগে প্রশ্নটা দেখে নাও যে অনুপমকে মাকাল ফলের সাথে তুলনা করে বিদ্রূপ করেছিলেন কে? সঠিক উত্তরটা তোমরা একটু কমেন্ট করে জানাও যে অনুপমকে, আচ্ছা এই যে সঠিক উত্তর তোমরা অলরেডি বলে দিয়েছে পণ্ডিত মশাই। ওকে, তাহলে পণ্ডিত মশাই মূলত বিদ্রূপ করত। ওকে, পরে দেখো খ নম্বর বলছে যে বলিলেন সে কি কথা, লগ্ন কে কেন বলেছিল, প্রসঙ্গ উল্লেখ করে বুঝিয়ে দাও। দেখো প্রশ্নটা আগে তোমাকে বুঝতে হবে যে প্রশ্ন অ্যাকচুয়ালি কি চাচ্ছে, কতটুকু জানতে চাচ্ছে। আমরা তো গল্প কবিতা অনেক পড়ি, এখানে অনেক বড় থিম তুলে ধরা হয়, বাট আমার প্রশ্নে যে থিমটুকুর আনসার চাচ্ছে আমাকে শুধুমাত্র সেটুকুই উল্লেখ করতে হবে। অপ্রাসঙ্গিক কথা লিখে স্যারকে বিরক্ত করে তো সেখানে তাকে মার্কস পাওয়া যাবে না। তাই তুমি সবসময় ট্রাই করবা যে তোমার প্রাসঙ্গিক বিষয়বস্তুকে তুলে ধরতে। প্রশ্ন অ্যাকচুয়ালি কি চাচ্ছে, কতটুকু জানতে চাওয়া হয়েছে, এতটুকুর মধ্যেই তোমার আনসারটা সীমাবদ্ধ থাকবে। তো এখানে একটু খেয়াল করো যে উত্তরটা কিভাবে সাজানো হয়েছে। বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার আগে বরযাত্রীদের খেতে যেতে বলায় অনুপমের মামা সে কি কথা, লগ্ন কথাটি বলেছিলেন। তাই ওখানে জানতে চেয়েছিল যে কে কথাটি বলেছে, ওখানে ডিরেক্ট একবার প্রশ্ন করে দিয়েছে কে এই কথাটা বলেছে। তাহলে এই বাণীটা কার ছিল, এই যে লগ্নর কথাটা কে বলল, অনুপমের মামা বলেছিল, এবং কোন প্রসঙ্গে বলেছিল এবার সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। এক কথায় তুমি অ্যাকচুয়ালি উত্তরটা দিয়ে দিবা, কে বলেছিল, কোন প্রসঙ্গে উল্লেখ করা হয়েছিল, কোন সময়ে উল্লেখ করা হয়েছিল, নির্দিষ্ট করে ছোট্ট করে তোমার প্রথম লাইনে এটা বলে দিতে হবে। এবং পরবর্তীতে তুমি যেহেতু প্যারা করে লিখবা, অবশ্যই আমি বলবো যে প্যারা প্যারা করেই লিখবা। তো লেখার সৌন্দর্য যেমন বৃদ্ধি পায়, খাতা দেখতে যেমন সুন্দর লাগে, তেমন প্রাসঙ্গিক বিষয়টা বুঝিয়ে তুলতেও সাহায্য হয়। তো দেখো পরবর্তীতে কারণটা ব্যাখ্যা করেছে যে অপরিচিতা গল্পে অনুপমের মামা কেমন প্রকৃতির ছিল, লোভী এবং স্বার্থপর। বিয়ের আসরে তিনি যৌতুকের গহনা যাচাই করার জন্য স্যাকরা নিয়ে যান। কনের পিতার কাছে প্রস্তাব করেন যে বিয়ের আগেই তিনি কনের সমস্ত গহনা যাচাই করে দেখতে চান। কল্যাণীর বাবা মেয়ের গা থেকে গয়না খুলে নিয়ে আসে এবং এরপর কি করে, যাচাই বাছাই হয়ে যায়। অনুপমের মামাকে বলেন খাওয়া দাওয়া সেরে নিতে। তখন তার কথার পরিপ্রেক্ষিতে অনুপমের মামা প্রশ্নোক্ত কথাটি বলেন। যে প্রশ্নটা বলা হয়েছে সেই প্রশ্নের কথাটি তিনি বলেন। কোন সময়ে বলল, এই যে তোমাকে বিয়ের ব্যাপারটা এখানে নিয়ে আসতে হবে। কেন লগ্নের কথা আসলো, তার মানে এই যে বিয়েটা হলো, বিয়ের কারণে সেখানে কন্যার যে গহনা আছে, গহনার বিষয়টা তোমাকে উল্লেখ করতে হবে। কারণ কি, ওখানে কন্যার গহনা যাচাই করার কারণেই মূলত শম্ভুনাথ বাবুর আত্মমর্যাদায় আঘাত হানে এবং পরবর্তীতে সে তার সিদ্ধান্ত পাল্টে ফেলে। তাছাড়া তো হিন্দু সম্প্রদায়ে লগ্ন বয়ে যাওয়ার আগে তো খেতে দিত না, আগে তার কি লগ্নে বিয়েই কমপ্লিট করতো, বিয়েটা সম্পূর্ণ হয়ে গেলে তাদের খাওয়ার ব্যবস্থা হয়তো করতো। কিন্তু তিনি যেহেতু তার সিদ্ধান্ত পাল্টিয়ে ফেলেছে, কেন পাল্টিয়ে ফেলেছে, এই যে গহনা যাচাই করার মাধ্যমে তিনি নিজের মধ্যে অপমানিত বোধ অনুভব করেছে, এই কারণে তার সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে। তো তোমাকে এই জায়গাটা এখানে আনতে হবে, এটা ফুটিয়ে তুলতে হবে, এটা বোঝাইতে হবে যে এটা হয়েছিল, পরবর্তীতে তার সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যায়, তিনি খাবার কথা বলেন। সে সময় মামা উল্লেখ করা যে লগ্ন তো বয়ে যাচ্ছে, লগ্ন বয়ে যাচ্ছে, এটা লগ্ন বয়ে যাওয়ার আগে তারা কিভাবে খাবে, এরকম একটা কথা তিনি তখন বলেন। লগ্ন কথাটা এই কারণে মূলত বলেছিলেন, এই কথাটা তোমাকে বোঝাতে হবে। তো প্রথম ধাপে তুমি যেটা করলা সেটা হচ্ছে যে কে বলেছিল এটার উত্তর দিয়েছে এবং কেন বলেছিল, প্রসঙ্গ উল্লেখ করে ডিরেক্ট এখানে বলে দিয়েছে। এবার সব জায়গাতে তোমাকে প্রসঙ্গের কথা বলতে নাও পারে, তোমাকে বলতে পারে বিষয়টি বুঝিয়ে লিখো। সেই জায়গা থেকে তোমাকে কোন টপিক্সটা আনতে হবে, কোনটার সাথে প্রাসঙ্গিক, এটা মাথায় রেখে লিখতে হবে। এরপরে দেখো বলছে উদ্দীপকের শ্রীযুক্তার সাথে অপরিচিতা গল্পে কল্যাণের সাদৃশ্য আলোচনা করো। আমরা কিন্তু অলরেডি উদ্দীপক করে নিয়েছি এবং
উদ্দীপকে দেখেছি শ্রীযুক্তা নামের একটা মেয়ে আছে যে পড়াশোনা করছে এবং পরবর্তীতে সে মেয়েদেরকে নিয়ে বিভিন্ন আইনি সুযোগ সুবিধা এই বিষয়গুলো নাকি কাজ করছে, যেটা কল্যাণীও পরবর্তীতে করেছে। সো আমরা কিন্তু মোটামুটি একটা ধরতে পেরে গেছি যে কোন জায়গা থেকে তাদের মধ্যে সাদৃশ্যটা রয়েছে। কিন্তু আমাকে কি করতে হবে, গুছিয়ে লিখতে হবে শ্রীযুক্তার সাথে গল্পের কল্যাণীর কি সাদৃশ্য রয়েছে এবং সেই সাদৃশ্যটা কি মূলত ছিল। তারা দুজনেই মানুষকে নিয়ে কাজ করতে চেয়েছে, তারা দুজনেই কি মানুষকে সাহায্য করতে চেয়েছে এবং সেক্ষেত্রে তারা নিজেদের, দেখো এখানে সাদৃশ্যটা, ডিরেক্ট সাদৃশ্যটা আলোচনা করতে বলেছে। এই কারণে মূলত প্রথমত একটু ভঙ্গিমা করে লিখে দিয়েছে যে সংসার এমন একটি যুদ্ধক্ষেত্র যেখানে টিকে থাকতে হলে আজীবন সংগ্রাম করতে হয়, বিশেষ করে নারীদের সংগ্রাম করতে হয়, নারীদেরকে অনেক অবহেলার চোখে দেখতে হয়, এই জন্য মেয়েদেরকে বেশি সংগ্রাম করতে হয়। এই বিষয়গুলো একটু তো উল্লেখ করেছে এবং আরও কিছু দিয়েছে যে এখানে এখনও সমাজে কিছু কিছু স্বতন্ত্র প্রতিষ্ঠিত মানুষ আছে বা নারী আছে যারা নিজেদেরকে ভেবে এইসব জায়গাগুলো থেকে প্রটেক্ট করছে, তারা এভাবে অত্যাচার মেনে নিচ্ছে না, অবহেলার পাত্রী হিসেবে নিজেকে তুলে ধরছে না। এই বিষয়টা একটু তুলে ধরে তারপরে করেছে যে উদ্দীপকে দেখো শ্রীযুক্তাও এমন একজন শিক্ষিত, মার্জিত এবং স্বাবলম্বী নারী যে কিনা পড়াশোনা কমপ্লিট করেছে এবং নিজে কোনো সংসারের দিকে না গিয়ে উদ্যমী হয়েছে কিসে, নারীদেরকে সমাজে টিকে রাখতে এবং অধিকার বঞ্চিত হওয়া থেকে নারীদের যে আইনি সহায়তা সেগুলো দিয়ে সাহায্য করছে। তোমাকে এই কথাগুলো যেটা তুমি উদ্দীপকে পেয়েছো, শ্রীযুক্ত সম্পর্কে অতিরিক্ত কোনো কথা তো তুমি লিখতে পারবে না, যেটা উদ্দীপকে পেয়েছো, যে বিষয়টা তুলে ধরেছে সেই বিষয়টা শুধু তুমি এখানে তুলে দিবা। এবং অপরিচিত গল্পে কল্যাণের যে বৈশিষ্ট্য, স্বতন্ত্র যে বৈশিষ্ট্য, তাদের মধ্যেকার যে বৈশিষ্ট্য সাদৃশ্য রয়েছে, মানে কি তারা দুজনে একই বৈশিষ্ট্য ধারণ করছে, সেটা কি মূলত নারীদেরকে সাহায্য করা, এটাই মূল বিষয়। তো সে কিভাবে সাহায্য করেছে, আইনি সহায়তা দিয়ে সাহায্য করেছে এবং কল্যাণী কি করেছে, নারীদেরকে শিক্ষিত করে সাহায্য করতে যাচ্ছে, শিক্ষিত করে তুলতে যাচ্ছে। এই যে তারা দুই জায়গা থেকে একই ব্রত গ্রহণ করেছে, একইভাবে নারীদেরকে সাহায্য করে যাচ্ছে, এইটা তোমাকে সেই সাদৃশ্যের জায়গাটা উল্লেখ করে দিতে হবে। সেখানে তুমি প্রাসঙ্গিক কল্যাণীর বিষয়টা তুলে ধরবা, প্লাস শ্রীযুক্ত অর্থাৎ উদ্দীপকে যার কথা বলা হবে তার কথাটা তুলে ধরবা। এটা অবশ্যই ধাপে ধাপে একটু প্যারা করে লিখবা, যে প্রথম প্যারাতে তুমি যদি শ্রীযুক্তার কথা দাও, পরবর্তী প্যারাতে তুমি কল্যাণের কথা দেবে। আবার এরকম হতে পারে যে তুমি গল্পের কল্যাণের কথাটা আগে তুলে ধরলা, পরবর্তীতে তার সাথে সাদৃশ্য করে শ্রীযুক্তর যে উদ্দীপকটা পাচ্ছ সেটা উল্লেখ করলা। ঘ নম্বর প্রশ্ন বলছে, দেখো উদ্দীপকের শ্রীযুক্তার বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণ, অপরিচিত গল্পের কল্যাণের সূচি শুভ্র আত্মপ্রকাশ, মন্তব্যটি বিশ্লেষণ করো। এখানে একটি সুন্দর কথা দিয়েছে যে উদ্দীপকের শ্রীযুক্তার বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণ। আমরা এখানে কিন্তু খুব সহজভাবে বুঝতে পারছি যে তিনি কতটা বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, তার মানে তার মধ্যে তার একটা সুন্দর পার্সোনালিটি এখানে ফুটিয়ে তুলে ধরা হয়েছে। এবং যেটা কিনা বলছে অপরিচিত গল্পেরই শুচিশুভ্র আত্মপ্রকাশ, মানে সেই গল্পেরই অনেক কিছু ধারণ করছে। এই মন্তব্যটির পেছনে তোমাকে যুক্তি দেখাতে হবে। যদি তুমি বুঝে যাও যে হ্যাঁ দুইটা বিষয়ের সাথে প্রাসঙ্গিকতা রয়েছে, তো অবশ্যই তুমি প্রথম লাইনে বলে দিবে হ্যাঁ মন্তব্যটি যথার্থ, বা আমি এটার সাথে এগ্রি করছি, আমি এটার কি করছি, সহমত প্রকাশ করছি। এরকম যে লাইনগুলো থেকে এটা তুমি আগেই হ্যাঁ বা না এটা এক লাইনে তুলে দিবা, বলে দিবা হ্যাঁ মন্তব্যটি যথার্থ বা আমি মন্তব্যটির সপক্ষে অবস্থান করছি, এরপরে আমি আমার যুক্তি প্রদর্শন করব। তো প্রথমে যদি তুমি এটা তুলে দাও হ্যাঁ যে প্রথমে মন্তব্যটি যথার্থ, এই যথার্থ কথা বা আমি উত্তরের সপক্ষে অবস্থান করছি, কথাটি সঠিক, মূল্যবান, মন্তব্যটি সঠিক, এইরকম কথা তুমি কি করবা এক লাইনে প্রথমে বলে দিবা। এটা মূলত একটা জ্ঞানমূলক প্রশ্নের মার্কস ক্যারি করে, সেটা এক মার্কস, এটা কিন্তু অনেক সময় টিচার দিয়ে দেয়, এখানে কিন্তু এই মার্কসটা থাকে। অনেকেই কি করে এটা উল্লেখ করে না, ডিরেক্ট সে প্রশ্নে চলে যায়, এই মন্তব্যটির পেছনে আমি আমার যুক্তি দেখাচ্ছি, এইভাবে দিয়ে কি করে এরকমভাবে কোলন দিয়ে খেতাল লেখা শুরু করে।
তো এটা কি হলো, অ্যাকচুয়ালি প্রশ্ন তুলে লেখা শুরু করা হলো, উত্তর তার নিচে থেকে শুরু হলো। তার মানে এখানে যে জ্ঞানমূলক একটা মার্কস আছে এটা তুমি মিস করে গেলা। বাট তুমি যদি এটা বলতা যে এটা যথার্থ, তাহলে কিন্তু টিচার বুঝে যাইতো যে হ্যাঁ সে অ্যাকচুয়ালি মূল ভাবটা বুঝে, সে কি আনসার করবে এটার আগে সে এটা সঠিক উত্তরটা যথার্থ কিনা এটা বুঝতে পেরেছে, এই কারণে সে এখানে 1 মার্কস পাবে। সো এখানে এই 1 মার্কসটা তখন সে ক্যারি করে। এর পরবর্তীতে তুমি তো আমার লজিক দেখাবা যে কিভাবে এটা আসলো। দেখো, বলিষ্ঠ ব্যক্তিত্ব মানুষের যাবতীয় সৌন্দর্যের শ্রেষ্ঠতম প্রকাশ। একজন নারী যখন এমন সৌন্দর্যের অধিকারী হন তখন জীবনের কিছু তার স্বপ্ন পূরণের পথে বাধা হতে পারে না। এইটা একটু অনুধাবনমূলক টাইপের প্রশ্নের মধ্যে চলে যায় যে এটার পেছনে একটু ব্যাখ্যা করবা যে বলিষ্ঠ জাগরণটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, বলিষ্ঠ জাগরণের বৈশিষ্ট্যটা কি, এটা হইলে কি হয়, এটা কেমন কি, এইরকম একটা ব্যাখ্যা তোমাকে দিতে হবে। এখানে যে বিশেষণটা ব্যবহার করবে সেটার পক্ষে তুমি তোমার 2 লাইন 2টা বাক্য হোক, তুমি এই 2টা সেন্টেন্সে হলেও লিখবা। তার মানে তুমি এখানে 2টা ধাপ পেয়ে গেলা, অর্থাৎ কি 2টা প্যারা পেয়ে গেলা। তোমার এইভাবে প্যারা প্যারা করে যদি উল্লেখ করো তো টিচাররা এতে বেশি খুশি হন। এরপরে তুমি কি করবা, প্রয়োগমূলক দক্ষতার কথা যদি বলি, তো সেখানে প্রয়োগের যে লেখাটা সেটা তুমি এখানে আরেক প্যারাতে লিখবা, কিভাবে শ্রীযুক্তা এবং কল্যাণীর মধ্যে একই ব্যক্তিত্ব, এই সেম পার্সোনালিটি ফুটে উঠছে, এটা তুমি এখানে ব্যাখ্যা করবা। সেটা শ্রীযুক্ত এবং কল্যাণী, অর্থাৎ উদ্দীপকে যে থাকবে এবং গল্পে যে থাকবে তাকে নিয়ে তোমাকে 2 লাইন লিখতে হবে। অর্থাৎ 2 লাইন বলতে বোঝাচ্ছি যে অ্যাকচুয়ালি তাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যটাই তুমি এখানে দিবা, যতটুকু দরকার তোমার প্রশ্ন অনুযায়ী যে বিষয়টা প্রাসঙ্গিক সেই ব্যাখ্যাটা তুমি এখানে ছোট্ট করে আবার লিখবা। এবং ঘতে পরবর্তীতে তোমার উচ্চতর দক্ষতার লাস্ট যে প্রয়োগ তুমি ঘটাবা সেটা হচ্ছে যে এই 2 বিষয় মানে উদ্দীপক এবং গল্পে, এই 2 গল্পের মধ্যে কিভাবে আত্মপ্রকাশ ঘটলো সেই লাস্ট উপসংহার তুমি টানবা। এবং সর্বোপরি দিয়ে দিবা যে হ্যাঁ প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ, বা আমি আমার উত্তরের সপক্ষে যুক্তি দেখলাম, এরকম, বা উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন করা হলো দেখালাম না দিয়ে উপস্থাপন, মানে তোমার ভাষাগত প্রয়োগটা সুন্দর হতে হবে। তুমি তোমার উচ্চতর দক্ষতাতে যখন এটা লিখবা তখন তোমার ভাষার সৌন্দর্যটা খেয়াল করা হবে। সো তুমি ট্রাই করবা যে খুব সুন্দর করে লিখতে। সিকিউ আর নেই, এবং এই জায়গা থেকে আশা করছি বুঝতে পেরে গেছে। বাট তুমি যদি এইভাবে লিখতে পারো, এভাবে প্যারা প্যারা করে ধাপে ধাপে যদি তুমি তোমার বক্তব্য উপস্থাপন করতে পারো, ইনশাল্লাহ ভালো মার্কস আসলে ক্যারি করা যায়। তুমি যদি অপ্রাসঙ্গিক কোনো কিছু তুলে ধরো, ভুলভাল বকে আসো, তাইলে কিন্তু সেখানে ভালো মার্কস পাবা না। এই কারণে সিকিউতে অনেকে ভালো মার্কস তুলতে পারে, বলে তো আমি তো অনেক লিখছি, অনেক পেজ লিখছি, তাও কেন মার্কস পারে। এই যে অপ্রাসঙ্গিক বিষয় পেজের ওপর পেজ লিখতেই তো মার্কস পাওয়া যায় না। তোমাকে অবশ্যই প্রাসঙ্গিক বিষয়গুলো খুব সুন্দর করে গুছানোভাবে উপস্থাপন করতে হবে। তো আশা করছি সবাই সব কিছু বুঝতে পেরে গেছো এবং অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। এমসিকিউগুলো অনেকগুলো প্র্যাকটিস হয়েছে এবং সিকিউ লেখার যে প্যাটার্ন সেটাও কিন্তু অনেকটা বুঝতে পেরে গেছো। পরবর্তীতে এভাবে লিখবা, আশা করছি যে ভালো মার্কস ইনশাআল্লাহ ক্যারি করতে পারবা। অবশ্যই প্রাসঙ্গিক বিষয়গুলো উপস্থাপন করতে হবে, বারবার বলে দিচ্ছি। তো ঠিক আছে, হ্যাঁ বিশ 20 মিনিট 1.5 ঘন্টা করে দেখলাম যে শেষ করবো। আরেকবার ভর্তির কথাটা বলে দেন। সর্বশেষ তোমাদের আরো একবার ভর্তি বিষয় জানাতে যাচ্ছি। এরপর 3.0 কোর্সে যারা এখন এফআরবি 3.0 কোর্সে ভর্তি হয়নি তাদের জন্য আরও একবার বলে দিচ্ছি যে এখনও কিন্তু ডিসকাউন্টে ভর্তি চলছে, যেহেতু ক্লাস শুরু হয়নি। খুব শীঘ্রই আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তো যারা বাংলা, ইংরেজি, আইসিটি 3টা সাবজেক্ট একসঙ্গে নিতে চাও, কম্বো কোর্সে ভর্তি হতে চাও, তারা
পেয়ে যাচ্ছ মাত্র 1490 টাকাতে ভর্তি হওয়ার সুযোগ। এবং যারা সিঙ্গেল সাবজেক্টগুলো নিতে চাও, অর্থাৎ বাংলা, ইংরেজি, আইসিটি যে কোনো একটি করে নিতে চাও, তারা পাচ্ছ মাত্র 990 টাকাতে ভর্তি হওয়ার সুযোগ। মানবিক সাবজেক্ট বা বাণিজ্যিক সাবজেক্ট যারা গ্রুপ ভিত্তিক নিতে চাও, অর্থাৎ একটি সিঙ্গেল যে কোনো একটি সাবজেক্টে ভর্তি হতে চাও, তারা পেয়ে যাচ্ছে মাত্র 750 টাকাতে ভর্তি হওয়ার সুযোগ। কিন্তু মানবিক বা বাণিজ্যিক বিভাগের সবগুলো সাবজেক্টে যারা ভর্তি হতে চাচ্ছ, অর্থাৎ গ্রুপ কোর্স যারা নিতে চাচ্ছ, তারা পেয়ে যাচ্ছে মাত্র 1490 টাকাতে ভর্তি হওয়ার সুযোগ। এরপর থাকছে আমাদের যে বান্ডেল কোর্স, এখানে কম্পালসারি সাবজেক্টের পাশাপাশি গ্রুপ সাবজেক্টগুলোতে ভর্তি হয়ে প্রিপারেশন নেওয়ার সুযোগ পাচ্ছ। তো সেখানে পাচ্ছ মাত্র 2490 টাকাতে ভর্তি হওয়ার সুযোগ। তো যারা এখনও ভর্তি হয়নি তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে যে কোনো অ্যাকাউন্ট থেকে সেন্ড মানি করে আমাদের সাথে ভর্তি হয়ে যাবে এবং পরবর্তীতে তোমাকে গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। এবং খুব শীঘ্রই আমাদের ক্লাস যেহেতু শুরু হয়ে যাচ্ছে, তো যারা এখনও ভর্তি হও নেই, ডিসকাউন্ট মিস করো না, দ্রুত ভর্তি হয়ে যাও। ইনশাল্লাহ তোমাদের সাথে ক্লাসে দেখা হবে। এবং আজকের লাইভ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।